আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর আজকের দিনটি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ছিল এখন পর্যন্ত, কারণ আজকে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী 13 জন আমলা, বিচারপতি এবং উপদেষ্টা, মন্ত্রীসহ যারা ছিলেন অভিযুক্ত তাদেরকে আজকে আনা হয়েছে। 10:46 আজকের এই এজলাসের মধ্যে 13 জন আসামিকে আনা হয়েছে। সেই 13 জন আসামির মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, তারপরে গাজী গোলাম দস্তগীর, ডাক্তার দীপুমণি সহ সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক এবং একজন উপদেষ্টা ছিলেন, একজন সচিব ছিলেন, 2 জন উপদেষ্টা ছিলেন। তাদেরকে আজকে হাজির করা হয় এবং 11টার দিকে ঠিক এজলাসে বিচারপতিরা আসেন এবং বিচারপতি আসার পর চিফ প্রসিকিউটর সেখানে জেনজি অর্থাৎ যাদের আন্দোলনে এই গণ অভ্যুত্থান হলো, যাদের নেতৃত্বে আসলে গণ অভ্যুত্থানটি হয়েছে বলে বলা হচ্ছে, সে জেনজির প্রশংসা করে তিনি বলেছেন যে শাপলা চত্বরের প্রসঙ্গ এনেছেন, তিনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের প্রসঙ্গ এনেছেন, একই সাথে বিডিআর হত্যাকাণ্ড অর্থাৎ পিলখানা ট্র্যাজেডির ঘটনা এনেছেন। অর্থাৎ তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে আজকের যে ফ্যাসিস্ট সরকারে পরিণত হয়েছে শেখ হাসিনা, সেটি একদিনের জন্য নয়, এই যে কোটা আন্দোলনকে ঘিরে নয়, এটির পটভূমি তৈরি হয়েছিল সেই পিলখানা ট্র্যাজেডির মধ্য দিয়ে, সেটির পটভূমি তৈরি হয়েছিল সেই হেফাজতের যে শাপলা চত্বরের ঘটনা, সেই ঘটনার মধ্য দিয়ে। এই সমস্ত পটভূমি তিনি তুলে ধরে বলেছেন তদন্ত সংস্থার যে অগ্রগতি প্রতিবেদন, সেটির জন্য কিছুটা সময় প্রয়োজন, 2 মাসের সময় তিনি প্রার্থনা করেন। তিনি বলেছেন যে সাক্ষী এবং ছবি, ভিডিও সংগ্রহ করা হয়েছে এবং এই সমস্ত সংগ্রহের মধ্য দিয়ে 5ই আগস্টের যেই নিপীড়ন হয়েছে, সেই নিপীড়নে যে পটভূমি হয়েছে, সেটির প্রমাণ তদন্ত সংস্থা পেয়েছে। এই বক্তব্য রেখে তিনি যখন সাবমিশন দেওয়ার পর তিনি এই কথাটি বলেছিলেন যে শেখ হাসিনা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি হিসেবে তিনি এখানে দায়িত্ব পালন করেছিলেন। এই কারণে তাকে গণহত্যার আসামি করতে এবং গণহত্যার জন্য তাকে যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, তার মাধ্যমে যে শাস্তি বাস্তবায়ন করা দরকার, সেটির গুরুত্ব তিনি বোঝানোর চেষ্টা করেছেন। এবং তিনি এই ঘটনার পরবর্তী সময়ে আমরা দেখলাম যে ট্রাইব্যুনালের চেয়ারম্যান তিনি প্রশ্ন করেছেন চিফ প্রসিকিউটরকে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে ওয়ারেন্ট জারি করা হয়েছে সেটির কি তথ্য রয়েছে। এবং এই তথ্যটি উপস্থাপন করতে গিয়ে চিফ প্রসিকিউটর বললেন যে তারা ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে, ভারতের কাছে যে ট্রিটি আছে সে কথাগুলো বলেছে। এটি বলার পর আদালত কিন্তু এক ধরনের উষ্মা প্রকাশ করতে আমরা দেখেছি। অর্থাৎ শেখ হাসিনাকে গ্রেফতার না করার কারণে এখন পর্যন্ত তিনি কিন্তু বেশ চটেছেন বলে আমার মনে হয়েছে। আমি যেহেতু এজলাসের ভিতরে ছিলাম, সেই সময়টাতে তার যে এক্সপ্রেশন বা অবয়ব, সেটি কিন্তু বোঝা গেছে। পরবর্তী সময়ে প্রথম যে অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে, সেই অভিযোগের প্রেক্ষিতে 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলেছিলেন। এই সময়ে দ্বিতীয় অভিযোগটি নিয়ে আবার উত্থাপন করা হয়। সেই দ্বিতীয় অভিযোগের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, আমি আসলে লক্ষ্য করছিলাম যে আসামি যারা আছেন, এখানে একটি বিষয় বলার থাকে যে 13 জন আসামি এসেছেন, কাঠগড়ায় তাদেরকে জায়গা হয়নি। অর্থাৎ 12 জন আসামির পর ডাক্তার দীপুমণি তিনি কিন্তু কাঠগড়ায় জায়গা পাননি, অর্থাৎ তাকে বাইরে থাকতে হয়েছে, একটি চেয়ারে বসেছেন। এবং এই 13 জন আসামির ক্ষেত্রে আমি দেখলাম যে 3-4 জন যারা আসামি রয়েছেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং আমরা দেখেছিলাম যে হাসানুল হক ইনু, এবং একই সাথে ওপাশটায় ছিলেন সর্বপশ্চিমে যিনি ছিলেন তিনি হচ্ছেন যে শাহজাহান খান। তাদেরকে পায়ের উপর পা তুলে বসে থেকে এক ধরনের নির্ভার, দুশ্চিন্তামুক্ত এক ধরনের অবয়ব আমি লক্ষ্য করেছিলাম। চিফ প্রসিকিউটর বলেছিলেন যে তাদেরকে আসলে যে 5ই আগস্টের ঘটনা ঘটেছে, তার পূর্ববর্তী সময়ে যে ঘটনা ঘটেছে, তাতে করে তারা গিল্টি ফিল করেননি, বরং তাদেরকে এটিকে গ্লোরিফাই করার চেষ্টা করছেন এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে যারা আলোচনা করছেন, সমালোচনা করছেন, তাদেরকে এটিকে গ্লোরিফাই করতে দেখা গেছে, যেটি মানবতা বিরোধী অপরাধের সাথে সামঞ্জস্যপূর্ণ। এখানে যে বিষয়গুলো কথা বলা হয়েছিল যে জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগের প্রেক্ষিতে যে স্বাধীনতা বিরোধীদের তিনি প্রেতাত্মা বলেছেন এবং তিনি এবং সজীবদের জয় মিলে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন এবং বাকশালের যেই কায়েমি ব্যবস্থা, সেটির মধ্য দিয়ে আসলে এই প্রক্রিয়াটি হয়েছে বলে তিনি দাবি করেছেন। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছিলাম যে বিচারপতি মানিককে কেন এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, তিনি আসলে কিভাবে এখানে অভিযুক্ত। তখন তিনি বলেছেন যে যেই কথাগুলোর মাধ্যমে আন্দোলনটা বেগবান হয়েছে, এই আন্দোলনটি মানবতা বিরোধী অপরাধে রূপান্তরিত হয়েছে, সেই কথাটা তিনি বলেছিলেন রাজাকারের বাচ্চা একটি টকশোতে। এই শব্দগুলোকে তিনি বলেছেন বেশ মর্মার্থ হয়েছে শিক্ষার্থীরা, যে কারণে এটি মানবতা বিরোধী অপরাধের সম্পৃক্ত। এবং জাফর ইকবালের কথা বলা হয়েছে, অধ্যাপক জাফর ইকবাল প্ররোচনা দিয়েছেন। এবং যে কথাগুলো বলছিলাম যে নিজুম মজুমদার নামে একজন ব্যক্তি আছেন যিনি বেশ কটূক্তি করেছেন বিভিন্ন টকশোতে, তাকেও এই অপরাধের সাথে সম্পৃক্ত করার কথা বলেছেন তিনি। এবং এই সমস্ত কথাবার্তা বলার পরে তিনি আবারও 2 মাস সময় প্রার্থনা করেন যে এই 2 নম্বর অভিযোগের জন্য আরও প্রতিবেদন যাওয়ার জন্য, যেহেতু অপরাধ এত বেশি হয়েছে যে প্রতিবেদন একসাথে জমা দেওয়ার জন্য এটি সময়ের প্রয়োজন, সেই সময়ের জন্য 2 মাস সময় প্রার্থনা করেন। পরে বিচারপতি যে আদেশটি দিয়েছেন, সেই আদেশটির মধ্যে বলা হয়েছিল যে গণহত্যা
এবং মানবতা বিরোধী অপরাধের জন্য যে 13 জন আসামিকে আজকে উপস্থিত করা হয়েছে, সেই 13 জন আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে আগামী 1 মাসের মধ্যে এই 13 জনের বিরুদ্ধেও অভিযোগ দাখিল করতে বলা হয়েছে, তদন্ত প্রতিবেদন যেটি আছে সেটি দাখিল করতে বলা হয়েছে। তো সামগ্রিকভাবে এই চিত্রটির শেষে আমরা যেটি দেখলাম যে আসামিদের স্বজনরা কিন্তু এসেছেন, তারা এসে তাদেরকে দুপুরের খাবারের ব্যবস্থা ছিল, তারা খাবার নিয়ে এসেছিলেন, সেই খাবারটি তারা গ্রহণ করেছেন গারদের মধ্যেই, সেটি আমরা দেখেছিলাম। সেই ছবি আমরা তো তুলতে পারিনি যেহেতু এটি আদালতের ভেতরে, সেই নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি ছিল, সব মিলিয়ে তারা সেটি গ্রহণ করে এখন তারা কারাগারে ফিরে গেছেন। আগামী 17 ডিসেম্বর অর্থাৎ 1 মাস পর পরবর্তী শুনানি হবে এবং সেই শুনানিতে আসামি পক্ষে যারা আইনজীবী আছেন তারা শুনানি করতে পারবেন। এবং আজকে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেছেন এই দিনটি তাদের জন্য শিক্ষার, যারা কিনা ফ্যাসিস্ট রূপে রূপান্তর হয়েছিলেন, যারা কিনা ক্ষমতার দাম্ভিকতায় এমন পর্যায়ে চলে গেছেন, যারা আইন বিচারের ঊর্ধ্বে চলে গেছেন বলে মনে করেছেন, তাদেরকে আজকে সেই কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। এই শিক্ষাটি আজকের এই দিনে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।